আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আজকে একটি হোমিওপ্যাথিক ঔষধ সালফার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সালফার ওষুধটি আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে সালফারের কি কি লক্ষণ প্রকাশ পায়, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো চলুন আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, সালফার একটি পলিক্রিস্ট ওষুধ এবং এটি একটি খুবই পুরাতন ওষুধ, এবং এত পুরাতন ওষুধ যে এটার সমসাময়িক ঔষধ আর নাই বললেই চলে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই ওষুধটিকে ছোড়া দোষের রাজা বলেছেন, অর্থাৎ মানুষের যাবতীয় রোগ উৎপত্তির পেছনে যে ছোড়া দায়ী, সেই সোরা মায়াজমের অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে এটি কিং অফ সোরা একটি ঔষধ। এটি একটি পলিক্রেস্ট ঔষধ, অর্থাৎ শুধুমাত্র একটি দুটি ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে এই ওষুধটিকে প্রয়োগ করে আমরা ভালো রেজাল্ট পাই। নতুন পুরাতন সকল ক্ষেত্রেই সালফার দিয়ে খুব ভালো ফলাফল পাওয়া যায়, এবং সালফার এই ওষুধটি দ্বারা হোমিওপ্যাথিতে যত কল্যাণ হয়েছে অন্য কোনো ঔষধের দ্বারা হোমিওপ্যাথি এত কল্যাণ হয়নি। আর আজকে আমরা সেই সালফার নামক হোমিওপ্যাথিক ঔষধটি সম্পর্কেই জানব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগীকে চিকিৎসা করে, কোনো রোগের চিকিৎসা নয়। অতএব এখানে শুধুমাত্র রোগ লক্ষণ নয়, বরঞ্চ সালফারের রোগী যিনি হবেন তাকে আমরা কিভাবে চিনব, সালফারের রোগীকে দেখলে কিভাবে চেনা যায়, এই বর্ণনা আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবগুলো ওষুধেরই কিছু কি নোটস থাকে, মূল কথা থাকে। সালফারের কি নোটস হচ্ছে, সালফারের রোগী খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন, তার মানসিক অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখা যায়, শারীরিক অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতা দেখা যায়। সালফারের রোগীর দুধ সহ্য হয় না, সালফারের রোগী গোসল করতে চায় না, বেশি সময় দাঁড়িয়ে থাকলে সালফারের রোগীর কষ্ট হয়, সালফারের রোগী খুবই গরম কাতর হয়, তার দুপুরবেলা পাকস্থলী খালি খালি বোধ হয়, বিশেষ করে 10টা-11টার যে সময়টা, এই সময় তার পাকস্থলী খালি খালি বোধ হতে থাকে, এবং সকালবেলা তার মলের চাপ দেয়। সালফার খুবই চর্মরোগ প্রবণ, তার একটির পর একটি চর্মরোগ হতেই থাকে, সারা শরীরে দলে দলে ফোড়া উঠতে থাকে, একটি ভালো হয় তো আরেকটি শুরু হয়, একটি ভালো হয় তো আরেকটি শুরু হয়। এটি সালফারের একটি বৈশিষ্ট্য। বন্ধুরা, আমরা শুনলাম সালফারের রোগী অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন হয়। সালফারের রোগীর মনটাও অপরিষ্কার, শরীরটাও অপরিষ্কার। শারীরিক অপরিচ্ছন্নতার কারণে আমরা দেখতে পাই সালফারের রোগীর গায়ে প্রায়ই ব্রণ হয়, ফোড়া হয়, ফুস্কর হয়, চুলকানি, দাউদ, একজিমা, এগুলো সালফারের রোগীর নিত্য সঙ্গী। শরীরে চর্মের কোনো না কোনো সমস্যা সালফারের লেগেই থাকে। এর সাথে তারা দুর্গন্ধযুক্ত ঘাম, দুর্গন্ধযুক্ত শরীর, এগুলো সবসময় বহন করে। এবং ছোট ছোট ছেলে মেয়েরা, এমনকি বড়রা পর্যন্ত বগলের ময়লা, নাকের ময়লা, এগুলো নিয়ে সেগুলোর গন্ধ নিতে থাকে। মানসিকতা নোংরা এবং শরীরও নোংরা, এটি সালফারের একটি বৈশিষ্ট্য। সালফারের রোগীর যে ভার্টেক্স আছে, অর্থাৎ মাথার এই যে উপরের দিকটা, আমি যদি টুপি খুলে ফেলি তো আমার এখানে নিচে যে জায়গাটা আছে এটা হচ্ছে ভার্টেক্স। এই ভার্টেক্সের স্থানটা প্রচণ্ড উত্তাপ এবং গরম হয়ে থাকে, এবং পায়ের তলা ঠান্ডা হয়ে থাকে। দিনের বেলা পায়ের তলা ঠান্ডা থাকে, কিন্তু রাত্রিবেলা পায়ের তলা জ্বালা করতে থাকে। আর এই জ্বালার কারণে সালফারের রোগী কাঁথা বা কম্বল যদি কোনো কিছু গায়ে দেওয়া থাকে সেটা পা থেকে সরিয়ে দেয়। অনেক রোগী দেখবেন যারা শীতকালেও পা লেপ বা কম্বলের ভিতরে রাখতে চায় না, সারা শরীর কম্বলের মধ্যে থাকে, কিন্তু পাটা তারা বের করে রাখে। এই রোগী যদি সালফার হয়, হতেও পারে। আবার মেডোরি নামেও এই পা বের করে রাখা, পা জ্বালার লক্ষণটা আমরা দেখতে পাই। সালফারের শারীরিক গঠন, সালফারের রোগী যারা হবে তাদের হাত পা জীর্ণ শীর্ণ শুকনো থাকে, পেটটি বড় থাকে, পিছনে মাংস নাই তবে পেটটা বড়। এই যে এই লক্ষণটা আমরা সালফারের রোগীদের মধ্যে দেখতে পাই, এটার কারণ হচ্ছে সালফারের ছেলে মেয়েরা বা সালফারের রোগীরা প্রচণ্ড খায়, কিন্তু সেটা হজম করতে পারে না বিধায় তাদের পেটটা শুধু বড় হয়, কিন্তু হাত পা জীর্ণ শীর্ণ থেকে যায়। সালফারের রোগীরা সাধারণত যখন হাঁটে, হাঁটার সময় একটু কুঁজো হয়ে হাঁটে। আপনি যদি লক্ষ্য করেন যে চেম্বারে যে রোগীটি আসছে সেই রোগীটি একটু কুঁজো হয়ে একটু সামনের দিকে এভাবে বেগে এরপরে আপনার চেম্বারের দিকে আসছে, অথবা রাস্তা দিয়ে আপনি দেখছেন যে লোকটা একটু কুলকুজো হয়ে হাঁটছে বা হাঁটার চেষ্টা করছে, তার উপরের দিকটা একটু নিচের দিকে ঝুঁকানো, সেক্ষেত্রে আপনি সালফারের কথা ভাবলে ভাবতেও পারেন এই রোগী যদি সালফার হয়, হতেও পারে।
এর সাথে সালফারের রোগী সালফার যে ইয়াটা আছে এটার আরেক নাম হচ্ছে গন্ধক। তো গন্ধক কখনো কালো হয়, কখনো সোনালী রঙের হয়। সালফারের রোগী বেশিরভাগই নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়। তবে পরিষ্কার রোগী যারা, গায়ের চামড়া পরিষ্কার এবং চর্মরোগ নাই, ময়লা নাই শরীরে, এরা যে কখনো সালফার হতে পারে না বিষয়টি এমন নয়। কখনো কখনো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীরাও সালফার হতে পারে। শুধু অপরিষ্কার হলেই সালফার, পরিষ্কার হলেই আর্সেনিক, বিষয়টা কিন্তু এমন নয়। আর্সেনিক অ্যালবামের রোগীও কখনো অপরিষ্কার হতে পারে, আবার সালফারের রোগীও কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা দেখতে পাই যে রোগী একটু কুঁজো হয়ে হাঁটছে, সামনের দিকে একটু বেশি বেগে গেছে, এইভাবে হাঁটছে, এর সাথে আমরা জানি যে সালফারের সমস্ত ছিদ্রপথ কি হয়, অত্যন্ত লাল হয়। তার ঠোঁট দুটো যদি লাল থাকে এবং সে যদি একটু কুঁজো হয়ে হাঁটে, তখন আপনি তার মধ্যে সালফারের লক্ষণগুলো খোঁজ করবেন, দেখবেন সালফার মিলে গেছে। ওই রোগীকে আপনি সালফারে নিয়ে যেতে পারবেন, সেই রোগী হচ্ছে সালফারের পেশেন্ট। রোগী আপনার কাছে যেই রোগ নিয়েই আসুক না কেন, যদি সে সালফারের রোগী হয়, আপনি তাকে লক্ষণ বিচারে যদি সালফার পান, অবশ্যই সালফার প্রয়োগ করবেন, আপনার রোগীর সুস্থতা আসবেই আসবে ইনশাআল্লাহ। সালফারের রোগীর ঠোঁট তো এত লাল, মনে হয় যদি ঠোঁটে টোকা দেওয়া হয় তো ঠোঁটের চামড়া ভেদ করে রক্ত টপ টপ করে পড়ে যাবে। এই লাল ঠোঁট কুলকুচো হলে সেই রোগীকে সালফার বিবেচনা করলে করতেও পারেন। বন্ধুরা, সালফারের নোংরা নিয়ে যদি শুধু কথা বলতে চাই, অনেক সময় পর্যন্ত আলোচনা করা যাবে। সালফার যেহেতু নোংরা, তার শরীরের যত স্রাব বের হয়, সেটা হতে পারে ঘাম, হতে পারে মুখের থুথু, লালা, মল, মূত্র অথবা অন্য কিছু, যাই বের হোক সেটাই প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব সালফারের একটি বৈশিষ্ট্য। এবং এই যে গন্ধটা বেশিরভাগ ক্ষেত্রেই টক গন্ধ আসে। যাদের ঘামে টক গন্ধ আসে, যাদের মুখ থেকে টক গন্ধ আসে, অথবা পায়খানা থেকে, প্রস্রাব থেকে এই ধরনের গন্ধ বের হয়, তারাও সালফারের রোগী যদি হয়তো হতেও পারে। সালফারের রোগীর মানসিক অবস্থা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো আমরা দেখতে পাই সালফারের রোগী অল্পেই প্রচণ্ড রেগে যায় এবং পরক্ষণেই সেই রাগ আবার সালফারের ঠান্ডা হয়ে যায়। আমরা জানি যে ম্যাচের যে কাঠি থাকে, সেই কাঠির মধ্যে সালফার থাকে। এই জন্য যখন সেটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়, একটি ঘষা লাগার সাথে সাথে দপ করে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই কাঠিটি পুড়ে সেই আগুন নিভে যায়। সালফারের এটি একটি বৈশিষ্ট্য হওয়ার কারণে যারা সালফারের রোগী হয়, তাদের ক্ষেত্রেও এটি লক্ষ্য করা যায় যে হঠাৎ করে এত রাগ ওঠে, মনে হয় যেন বাড়ি শুদ্ধ সব শেষ করে ফেলবে, আবার পরক্ষণেই সেই রাগ তার ঠান্ডা হয়ে যায়। সালফারের রোগী একটু অলস্যপ্রিয় হয়। ঘুম থেকে উঠতে তার প্রচণ্ড ক্লান্তি বোধ, একবার শুলে ঘুম থেকে আর উঠতে চায় না। বিশেষ করে যদি শীতকাল হয় তাহলে তো আর কথাই নেই, লেপ কম্বল যেখানে আছে সেই লেপ কম্বল ছেড়ে সে ঘুম থেকে উঠবে, একটা কাজ করবে, সেটা কখনো হয় না। সালফারের রোগীর সকালবেলা মলত্যাগের বেগ দেয়, এটা আমরা জানি। যখন মলত্যাগের ব্যাগ দেয়, যদি সেটি শীতকাল হয়, সালফারের রোগী অলস্যপ্রিয়, সে কখনোই নিজে কাজ করতে চায় না, বরঞ্চ অন্যকে হুকুম করতে সে বেশি পছন্দ করে। তো সকালে যদি পায়খানার বেগ দেয়, সে যে করেই হোক কষ্ট করে সেই পায়খানা আটকে রাখার চেষ্টা করবে, আর যখন পারবে না তখন পায়খানা করার জন্য যাবে। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে সালফার হচ্ছে অলস, সে কাজ করতে পছন্দ করে না। আরেকটি হচ্ছে শীতকাল, শীতকাল থেকে বিছানার থেকে উঠা, বাথরুম করা, এরপরে ঠান্ডা পানি খরচ করে এরপরে আবার আসবে, এটা তার কাছে খুবই বিরক্তি লাগে। সালফারের রোগী নিজে কোনো কাজ করতে চায় না, কিন্তু যতক্ষণ বাড়িতে থাকে তার আশেপাশে যারা থাকে, তার স্ত্রী, তার মা, বোন, এদেরকে হুকুম করতে করতে তাদের জীবন নষ্ট করে ফেলে। সালফারের রোগী মূর্খ হলেও নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। সে যে সকল বিষয় জানে এবং যে সকল বিষয় জানে না, সবগুলোতেই তার নাক গলাতে হবেই হবে। যদি কেউ তার কথার দ্বিমত পোষণ করে, যদি কেউ তাকে তার কথার ভুল ধরিয়ে দেয়, তো তখন তার উপরে সে রেগে যায় এবং প্রচণ্ড রেগে যায়। অল্পক্ষণের ভিতরে আবার সেই রাগ ঠান্ডা হয়ে যায়।